বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। সবাই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমাকে আপনারা ভালোভাবে শুনতে পাচ্ছেন কিনা, অডিও ক্লিয়ার আছে কিনা। তাহলে আজকে আমাদের ক্লাসটি শুরু করব। সবাই একটু ঝটপট কমেন্ট করতে হবে। যাই হোক, ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন মুন্নি জেসমিন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আমাদের সাথে আরো যুক্ত আছেন মেঘবালিকা। আসসালামু আলাইকুম। আচ্ছা, সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে। আচ্ছা, ঠিক আছে, শোনা যাচ্ছে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। আশা করি খুব ভালোভাবে শুনতে পাচ্ছেন আপনারা। সবাই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে খুব ভালোভাবে আপনারা শুনতে পাচ্ছেন, ভালোভাবে শুনতে পাচ্ছেন কিনা, অডিও ক্লিয়ার আছে কিনা। তাহলে আজকে আমাদের ক্লাসটি শুরু করব। আমাদের সাথে আছে মুন্নি জেসমিন, জি স্যার শোনা যাচ্ছে। সাইমা বিনতে লুবাবা, জি ক্লিয়ার। মেঘবালিকা, জি ক্লিয়ার। তো ইতিমধ্যে আমরা 11 নাম্বার ক্লাস করেছি। আজকে আপনাদের জন্য 12 নাম্বার ক্লাসটি হবে। অধরা শেখ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তারপর দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে গেছেন, আরো যারা এখনো যুক্ত হতে পারেননি আপনারা দ্রুত যুক্ত হয়ে যান। আচ্ছা, চলে যাচ্ছি আমরা আজকের ক্লাসের। 12 নাম্বার ক্লাস হবে আপনাদের জন্য। আজকের ক্লাসের বিষয় হচ্ছে আমাদের বিশ্ব সভ্যতার ইতিহাস এবং মহাদেশ পরিচিতি। ঠিক আছে, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, আজকের আমাদের আলোচনা থাকবে কি বিশ্ব সভ্যতার ইতিহাস এবং বাংলাদেশের বিশ্বের মহাদেশ পরিচিতি। তো আমাদের বিশ্ব সভ্যতা শুরু করার আগে আমাদের এই টপিকটা সম্পর্কে একটা ভালো ধারণা রাখা দরকার। আর এটি হচ্ছে বিগ ব্যাং। এটি হচ্ছে বিগ ব্যাং। বিগ ব্যাংটা আসলে কি? বিগ ব্যাংটা হলো যে এমন একটা থিওরি। বিগ ব্যাংটা হলো যে পৃথিবীর সৃষ্টি রহস্য বা মহাবিশ্বের সৃষ্টি রহস্য। বিগ ব্যাংটা তাহলে কি? যে মহাবিশ্বের সৃষ্টি রহস্য। যে এক সময় এই মহাবিশ্বটা ছিল একটা গোলাকার বা ডিম্বাকার বস্তুর মতো। এই মহাবিশ্বটা কেমন ছিল? এই মহাবিশ্বটা ছিল এরকম ভাবে ডিম্বাকার একটা বস্তুর ভিতর মতো। এর ভিতরে ছিল অনেক তাপ প্লাস অনেক চাপ ছিল। ঠিক আছে, এটার ভিতরে ছিল অনেক তাপ এবং অনেক চাপ। তো এমন এক সময় এটার একটা বিস্ফোরণ ঘটে। একটা মহাবিস্ফোরণ ঘটে, এটাকে বলা হয় বিগ ব্যাং। এটাকে বলা হয় বিগ ব্যাং। ইসরাত জাহান ইতিস আর আগের 2টা ক্লাসের পিডিএফ পাইনি। আচ্ছা, এটা আমার মনে আছে, এটা আপনারা পাবেন। একটু করতে সময় লাগতেছে। তাহলে বিগ ব্যাং, তাহলে এই যে বিস্ফোরণের মাধ্যমে এই মহাবিশ্বের সৃষ্টিটাকে বলা হচ্ছে বিগ ব্যাং। বিস্ফোরণের মাধ্যমে আমরা যে মহাবিশ্বের সৃষ্টিটাকে পাই সেটাকে কি বলবো? বিগ ব্যাং থিওরি বলবো। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে এই তথ্যগুলো খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য। আর যে মহাবিশ্বের বিস্ফোরণের ফলে বিশ্বের যে সৃষ্টিকে কি বলা হয়? এটাকে বলা হয় বিগ ব্যাং। যে বিস্ফোরণের মাধ্যমে এই মহাবিশ্বের সৃষ্টিকে কি বলা হয়? বিগ ব্যাং। ওকে,
বিস্ফোরণের মাধ্যমে এই মহাবিশ্ব সৃষ্টিকে বলা হয় বিগ ব্যাং। আর এই বিগ ব্যাং থিওরিটা কে দিয়েছেন, এটিও ইম্পর্টেন্ট আপনাদের জন্য। বিগ ব্যাং থিওরি দিয়েছেন জি ল্যামেটার। জি ল্যামেটার বিগ ব্যাং থিওরি কে দিয়েছেন? জি ল্যামেটার। জি ল্যামেটার এই বিগ ব্যাং থিওরি দিয়েছেন। আর তিনি কোন দেশের? তিনি হচ্ছেন বেলজিয়ামের। বেলজিয়ামের বিজ্ঞানী। এই পরীক্ষায় প্রশ্ন আসে যে বিগ ব্যাং থিওরি কে দিয়েছেন? জি ল্যামেটার। কোন দেশের বিজ্ঞানী? তিনি হচ্ছে বেলজিয়ামের বিজ্ঞানী। আচ্ছা, এরপর দেখেন বিগ ব্যাং তত্ত্বের আধুনিক ব্যাখ্যাটা কে দিয়েছেন, এটিও ইম্পর্টেন্ট। বিগ ব্যাং তত্ত্বের আধুনিক ব্যাখ্যা দিয়েছেন স্টিফেন হকিংস। স্টিফেন হকিংস যুক্তরাজ্যের বিজ্ঞানী, তিনি বিগ ব্যাং থিওরির আধুনিক ব্যাখ্যা দিয়েছেন। আর স্টিফেন হকিংস এর রচিত গ্রন্থের নাম হলো এ ব্রিফ স্টোরি অফ টাইম। এটি হচ্ছে স্টিফেন হকিংস এর রচিত গ্রন্থের নাম, যার বাংলা অর্থ হচ্ছে কালের সংক্ষিপ্ত ইতিহাস। এর বাংলা অর্থ হচ্ছে কালের সংক্ষিপ্ত সংক্ষিপ্ত ইতিহাস। ইতিহাস। তাহলে বিগ ব্যাং থেকে কি পড়বেন? বিগ ব্যাং থেকে হচ্ছে যে এই বিস্ফোরণের মাধ্যমে এই মহাবিশ্বের সৃষ্টিকে কি বলা হচ্ছে? বিগ ব্যাং। আর বিগ ব্যাং এইটার ব্যাখ্যা, বিগ ব্যাং এই থিওরিটা দিয়েছিলেন বেলজিয়ামের বিজ্ঞানী জি ল্যামেটার। আর এই বিগ ব্যাং এর আধুনিক ব্যাখ্যাকে দিয়েছেন স্টিফেন হকিংস। আর স্টিফেন হকিংস এর রচিত গ্রন্থের নাম হলো এ ব্রিফ স্টোরি অফ টাইম, কালের সংক্ষিপ্ত ইতিহাস। আচ্ছা, আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানান তো এই পর্যন্ত কি আপনারা বুঝতে পেরেছেন কিনা। এই পর্যন্ত যারা বুঝতে পেরেছেন তারা একটু কমেন্টের মাধ্যমে জানান। আচ্ছা, এরপর তাহলে আমরা কি বিষয়ে আসব? এরপর আমাদের একটা সভ্যতা নিয়ে পড়তে হবে। সভ্যতার ইতিহাসগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট। সভ্যতার ইতিহাস থেকে আমরা কি জানবো? আমাদের একটা সভ্যতা থেকে আসে সিন্ধু সভ্যতা। এই সভ্যতাটা কোথায় গড়ে উঠেছিল? এই সভ্যতাটা ম্যাক্সিমাম গড়ে উঠেছিল পাকিস্তানে। সিন্ধু সভ্যতা মূলত সিন্ধু নদীর তীরে যে সভ্যতা নির্মিত হয়েছিল সেটির নাম হলো সিন্ধু সভ্যতা। আর এই সভ্যতাটাকে গড়ে উঠেছিল যে পাকিস্তানের মহেঞ্জোদারো এবং হরপ্পাতে এই সভ্যতা গড়ে উঠেছিল। ঠিক আছে, এই সভ্যতাটা পাকিস্তানের মহেঞ্জোদারো এবং হরপ্পা নগরীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। আর এই সভ্যতা প্রবক্তা বলা হয় কাদেরকে? দ্রাবিড় জনগোষ্ঠীকে। এই সভ্যতার প্রবক্তা বলা হয় কাদেরকে? দ্রাবিড় জনগোষ্ঠীকে। ঠিক আছে। আর এখান থেকে একটু ছোট্ট করে বলবেন সিন্ধু সভ্যতার আবিষ্কারক কে? অনেকজন আবিষ্কারক ছিলেন, তার মধ্যে আপনারা মনে রাখবেন রাখাল বন্দ্যোপাধ্যায়। সিন্ধু সভ্যতার আবিষ্কারক ছিলেন রাখাল বন্দ্যোপাধ্যায়। লিখে দেই, রাখাল বন্দ্যোপাধ্যায়। রাখাল রাখাল বন্দ্যোপাধ্যায়। বন্দ্যোপাধ্যায়। তাহলে সিন্ধু সভ্যতার আবিষ্কারক কে ছিলেন? রাখাল বন্দ্যোপাধ্যায়। আর সিন্ধু সভ্যতার বড় অবদান ছিল কি? বাটখারার প্রচলনে। যে আমরা যে ওজন মাপি, যেটাকে দিয়ে পরিমাপ করি, সেই বাটখারার প্রচলনের জন্য সিন্ধু সভ্যতা কি ছিল? এটি তার বড় অবদান ছিল। আর যদি বলা হয় আয়তনে বিশ্বের বৃহত্তম সভ্যতা কি ছিল, সেটি হচ্ছে সিন্ধু সভ্যতা। আয়তনে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সভ্যতা যে নাম ছিল সিন্ধু সভ্যতা। আর সিন্ধু সভ্যতা মূলত ছিল মাতৃতান্ত্রিক। 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 তাহলে সিন্ধু সভ্যতা আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপর আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সভ্যতা পড়তে হয়। এই সভ্যতাটার নাম হলো মেসোপটেমিয়া সভ্যতা। মেসোপটেমিয়া সভ্যতাটা ইম্পর্টেন্ট আপনাদের জন্য। মেসোপটেমিয়া থেকে প্রশ্ন একদম কমন পাবেন, হাতে হাতে কমন পাবেন ইনশাল্লাহ। এটি হলো মেসোপটেমিয়া সভ্যতা। আর মেসোপটেমিয়া সভ্যতাটা মূলত ইরাকে গড়ে উঠেছিল। মেসোপটেমিয়া সভ্যতাটা মূলত কোথায় গড়ে উঠেছিল? ইরাকে। ইরাকের কোথায়? ইরাকের দুটো নদী ছিল, একটা নাম হচ্ছে ট্রাইগ্রিস আর একটা ছিল ইউফ্রেটিস।
দুইটা নদী, ইরাকের দুইটা নদী, একটা নাম হলো টাইগ্রিস, টাইগ্রিস নদীর নাম হলো আহ দজলা, আরবি নাম হলো দজলা, আরবি নাম হচ্ছে দজলা। আর ইউফ্রেটিস নদীর নাম আরবি নাম হচ্ছে ফোরাত, ফোরাত। ঠিক আছে, তাহলে ইরাকের যে ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর যে মধ্যবর্তী স্থান, সেখানে গড়ে উঠেছিল মেসোপটেমিয়া সভ্যতা। আচ্ছা, কবে হয়েছে, কখন হয়েছে, এটা দরকার নাই, আর এগুলো আসে না আপনাদের জন্য। আর মেসোপটেমিয়া সভ্যতা ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রাচীনতম সভ্যতা। যদি আপনাদেরকে বলা হয় যে পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতার নাম কি, এটি ছিল মেসোপটেমিয়া সভ্যতা। ইরাকের দুইটা নদী, একটা নাম হলো টাইগ্রিস, টাইগ্রিসের নদীর নাম হলো, পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতার নাম হলো মেসোপটেমিয়া সভ্যতা। কেমন? পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতার নাম হলো মেসোপটেমিয়া সভ্যতা। আর এখানে দেখেন মেসোপটেমিয়া সভ্যতার অধীনে আবার চারটি সভ্যতা ছিল, মেসোপটেমিয়ার অধীনে আবার চারটা সভ্যতা ছিল। সেগুলো হচ্ছে আমাদের সুমেরীয় সভ্যতা, অসরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা এবং ক্যালডীয় সভ্যতা। তো এখানকার একটা সভ্যতার মধ্যে এই যে হাম্বুরাবি, এই হাম্বুরাবি কি করেছিলেন? পৃথিবীর প্রথম লিখিত আইন প্রণয়ন করেছিলেন। এই ব্যক্তির নাম কি? হাম্বুরাবি। যদি বলা হয় পৃথিবীর প্রথম লিখিত আইন, যদি আপনাদেরকে বলা হয় যে পৃথিবীর প্রথম লিখিত আইন প্রণয়ন করেন কে, তিনি হচ্ছেন হাম্বুরাবি। এই আইনটা কেমন ছিল? এই আইনটা ছিল এমন যে দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ, হত্যার বদলে হত্যা করতে হবে, এরকম একটা প্রতিষেধকমূলক একটা আইন ছিল। এটি হচ্ছে হাম্বুরাবি কোড। এই আইনটা করেছিলেন কে করেছিলেন? হাম্বুরাবি। এটাকে বলা হয় হাম্বুরাবি কোড। হাম্বুরাবি কোড, হাম্বুরাবি কোড। তাহলে যে পৃথিবীর প্রথম লিখিত আইন প্রণয়ন করেছেন কে? তিনি হচ্ছেন হাম্বুরাবি। আচ্ছা, মেসোপটেমিয়া সভ্যতার আরেকটা সভ্যতা ছিল ক্যালডীয় সভ্যতা, যেটাকে বলা হতো নিও ব্যাবিলনীয় সভ্যতা। আর এই সভ্যতাটার প্রতিষ্ঠাতা কে ছিলেন? সম্রাট নেবুচাঁদ নেজার। সম্রাট নেবুচাঁদ নেজার, এই সভ্যতার প্রতিষ্ঠাতা কে ছিলেন? সম্রাট নেবুচাঁদ নেজার। আর এই সম্রাট নেবুচাঁদ নেজার তিনি তার প্রিয়তম স্ত্রীর জন্য কি করেছিলেন? ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান নির্মাণ করেছিলেন। এখান থেকে প্রশ্নটি আসে যে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কে নির্মাণ করেন? ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান নির্মাণ করেন সম্রাট নেবুচাঁদ নেজার। সম্রাট নেবুচাঁদ নেজার, সম্রাট নেবুচাঁদ নেজার। আর মেসোপটেমিয়া থেকে আরেকটা পড়বেন, সেটি হলো যে মেসোপটেমিয়ার প্রথম পৃথিবীর প্রথম লিখন পদ্ধতি আবিষ্কার করেন, সেটির নাম হলো কিউনিফর্ম। এটির নাম কি? এটির নাম হলো কিউনিফর্ম। যে মেসোপটেমিয়ানরা পৃথিবীর মধ্যে প্রথম লিখন পদ্ধতি আবিষ্কার করেন, আর এই লিখন পদ্ধতির নাম হলো কিউনিফর্ম। আর এই সভ্যতায় গিলগামেশ নামে একটি, গিলগামেশ, গিলগামেশ, এই সভ্যতা একটা গিলগামেশ নামে কি হয়? মহাকাব্য রচিত হয়। মহাকাব্য, মহাকাব্য রচিত হয়। তাহলে গিলগামেশ নামে মহাকাব্য রচিত হয় কোন সভ্যতায়? মেসোপটেমিয়া সভ্যতায়। আচ্ছা, আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানান যে এই পর্যন্ত যতটুকু আমরা পড়লাম, এই পর্যন্ত কি আপনারা বুঝতে পেরেছেন কিনা। আর কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। এই সভ্যতায় গিলগামেশ নামে একটি, আমাদের সাথে যুক্ত আছে বর্ষা সরকার। জি স্যার, বুঝেছি। মেঘ বালিকা, জি স্যার ক্লিয়ার। তারপরে মাহমুদা স্মৃতি স্যার, এগুলো কি বইতে পাবো? আসলে এইটা আপনারা আপাতত বইয়ে পাবেন না। আমরা বাজারে কিছুদিন পর একটা বই নিয়ে আসবো, তখন আপনারা বইটাতে পাবেন। মুন্নি জেসমিন, জি বুঝতে পেরেছি। সাইমা বিনতে লুবাবা, জি ক্লিয়ার। মেঘবালিকা, মেঘবালিকা জি ক্লিয়ার বলেছেন, অনেক ধন্যবাদ। তা আচ্ছা, এরপর আমাদের কি পড়তে হবে? এরপর চলে যাচ্ছি আমাদের পরবর্তী
আচ্ছা, এরপর আরেকটা সভ্যতা পড়বেন, সেটি হলো মিশরীয় সভ্যতা। এখান থেকে কি পড়তে হবে? অল্প কিছু পড়বেন মিশরীয় সভ্যতা থেকে। মিশরীয় সভ্যতাকে কি বলা হয়? নীল নদের দান বলা হয়। মিশরের যে নীল নদকে কেন্দ্র করে যে সভ্যতাটা গড়ে উঠেছিল, আর এটির নাম ছিল মিশরীয় সভ্যতা। এই জন্য মিশরীয় সভ্যতাকে কি বলা হয়? নীল নদের দান বলা হয় মিশরীয় সভ্যতাকে। মিশরীয় সভ্যতাকে কি বলা হয়? নীল নদের দান। আর এই নামে অভিহিত করেছিলেন গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাস। যদি আপনাদেরকে বলা হয় ইতিহাসের জনক কে, ইতিহাসের জনক হচ্ছে হেরোডোটাস। ইতিহাসের জনক হচ্ছে হেরোডোটাস। আচ্ছা, মিশরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? মিশরে। মিশরের নীলনদকে কেন্দ্র করে। আর এই সভ্যতায় একটা বর্ণমালা আবিষ্কৃত হয়। এটি হলো, এই বর্ণমালার নাম হচ্ছে হায়ারোগ্লিফিক্স। এই বর্ণমালার নাম কি? এই বর্ণমালার নাম হচ্ছে হায়ারোগ্লিফিক্স। যে মিশরীয় সভ্যতায় যে বর্ণমালা আবিষ্কৃত হয় সেটির নাম হচ্ছে হায়ারোগ্লিফিক্স। আমরা কিউনিফর্ম বর্ণমালাটা ছিল, কিউনিফর্ম কিউনিফর্ম এই বর্ণমালাটা ছিল অক্ষর ভিত্তিক। অক্ষর ভিত্তিক কিউনিফর্ম বর্ণমালাটা ছিল অক্ষর ভিত্তিক। আর মিশরে যেটা আবিষ্কৃত হয়েছিল সেটা হচ্ছে হায়ারোগ্লিফিক্স। হায়ারোগ্লিফিক্স হায়ারোগ্লিফিক এটা ছিল আমাদের চিত্রভিত্তিক বর্ণমালা। চিত্রভিত্তিক চিত্রভিত্তিক বর্ণমালা। এইটার মধ্যে শুধু পার্থক্য এটা ছিল। আচ্ছা, মিশরের একজন রানী ছিলেন, এখান থেকে পরীক্ষা প্রশ্ন থাকে। মিশরের রানীর নাম হচ্ছে ক্লিওপ্লেট্রা। মিশরীয় সভ্যতার অন্যতম অবদান কি ছিল? তারা পিরামিড নির্মাণে ব্যাপক ভূমিকা রেখেছিলেন। আর মিশরীয়দেরকে কি বলা হয়? শ্রেষ্ঠ নির্মাতা বলা হয়। কি বলা হয় মিশরীয়দেরকে? কি বলা হয়? মিশরীয়দের সভ্যতার শ্রেষ্ঠ নির্মাতা বলা হয়। মিশরীয়দের সভ্যতার কি বলা হয়? শ্রেষ্ঠ নির্মাতা বলা হয়। শ্রেষ্ঠ নির্মাতা বলা হয়। মিশরদেরকে কি বলা হয়? সভ্যতার নির্মাতা বলা হয়। আরিফুল ইসলাম স্যার লেখাগুলো এগুলো মুছে যায় পরে। হ্যাঁ, লেখাগুলো এগুলো আসলে টাচ প্যাডে লেখা হচ্ছে, তো এগুলো ডিলিট করে দেওয়া হচ্ছে। এগুলো ভালোভাবে শোনেন আপনারা। আচ্ছা, এরপর আমরা আরো সংক্ষিপ্ত ভাবে কয়েকটা সভ্যতা পড়ব। এই সভ্যতার মধ্যে আমাদের আছে, একটা আছে মায়া সভ্যতা, আর একটা হচ্ছে ইনকা সভ্যতা। মায়া সভ্যতা থেকে যদি আমরা একটু দেখি, মায়া সভ্যতা গড়ে উঠেছিল কোথায়? উত্তর আমেরিকার মেক্সিকোতে। উত্তর আমেরিকার কোথায়? মেক্সিকোতে গড়ে উঠেছিল। উত্তর আমেরিকার একটা দেশ মেক্সিকো, আর এর রাজধানীর নামও কিন্তু মেক্সিকো সিটি। মেক্সিকো দেশটা উত্তর আমেরিকাতে অবস্থিত, এর রাজধানীর নামও হলো মেক্সিকো সিটি। এই মেক্সিকো কি বলা হয়? ট্যাক্সির নগরী বলা হয়। মেক্সিকো কি বলা হয়? ট্যাক্সির নগরী বলা হয়। মেক্সিকোকে কি বলা হয়? ট্যাক্সির নগরী, মেক্সিকো। আচ্ছা, এরপর হচ্ছে মেক্সিকোতে আরেকটা সভ্যতা গড়ে উঠেছিল, সেটার নাম হচ্ছে আজটেক সভ্যতা। আর ইনকা সভ্যতা গড়ে উঠেছিল দক্ষিণ আমেরিকার মহাদেশের পেরুতে। আর পেরুর রাজধানীটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। এর রাজধানী নাম হচ্ছে দিল্লি। পেরুর রাজধানীর নাম হচ্ছে দিল্লি। পেরুর রাজধানীর নাম হলো দিল্লি। সরি, পেরুর রাজধানীর নাম হচ্ছে লিমা। লিমা পেরুর রাজধানীর নাম হলো লিমা। আর ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ এর নাম হলো মাচু পিচু।
মাচু পিচু হলো একটা ইউনেস্কো কর্তৃক সপ্ত আশ্চর্য। হ্যাঁ, তাহলে যদি বলা হয় দক্ষিণ আমেরিকা মহাদেশের একমাত্র সভ্যতার নাম কি, সেটি হলো ইনকা সভ্যতা। আচ্ছা, আপনারা কি এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা? আরিফুল ইসলাম, তারপরে আমাদের সাথে আছে মেঘ বালিকা, আর সাইমা বিনতে লুবাবাও আছে, জি বুঝতে পেরেছেন। এই পর্যন্ত যারা ক্লিয়ার আছেন, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে। আর আপনাদের প্রাইমারির জন্য যেই প্রশ্নগুলো শুধুমাত্র দরকার প্রয়োজন, সেই বিষয়গুলোই কিন্তু এখানে ইনক্লুড করা আছে, বাড়তি কোনো আলোচনা নাই। তার কারণে আপনাকে কোনো বাড়তি কোনো প্রেশার নিতে হবে না। আপনি ভালোভাবে পরীক্ষা দিলে কিন্তু আপনার চাকরিটা কিন্তু নিশ্চিত। আর এবার ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রায় লক্ষাধিক নিয়োগ হবে। আপনাদের সার্কুলার অল্প অল্প কিছুদিনের মধ্যে চলে আসবে। তা আপনারা খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে নিজেকে শানিত রাখুন, প্রস্তুতি গ্রহণ করুন। আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি আচ্ছা, এরপরে তাহলে আমরা কিসে যাব দেখি। এরপরে আমাদের আলোচনা থাকবে হচ্ছে পৃথিবী পরিচিতি। পৃথিবী পরিচিতি থেকে আমাদের কিছু প্রশ্ন আসে। আমরা পৃথিবী পরিচিতি কি কি প্রশ্ন করব? আপনারা পৃথিবীর অনেকগুলো বিষয় দেখতে পান, বাট পৃথিবী থেকে খুব সহজ জিনিসগুলো পরীক্ষায় আসে। এগুলো আপনি একবার পড়লেই পারবেন, আশা করা যাচ্ছে। তো পৃথিবী আমাদের এই মহাদেশ রয়েছে পৃথিবীতে কয়টা? পৃথিবীতে আমাদের মহাদেশ রয়েছে 7টি মহাদেশ রয়েছে। এই মহাদেশগুলো যদি আমরা সিরিয়ালি বলি, 1 নম্বর মহাদেশের নাম হলো এশিয়া মহাদেশ, 2 নম্বর মহাদেশ হচ্ছে আফ্রিকা মহাদেশ, 3 নম্বর মহাদেশ হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ, 4 নম্বর হচ্ছে আমাদের দক্ষিণ আমেরিকা মহাদেশ, 5 নম্বর মহাদেশ হচ্ছে আমাদের অ্যান্টার্কটিকা মহাদেশ, 6 নম্বর হচ্ছে আমাদের ইউরোপ মহাদেশ, 7 নম্বর হচ্ছে আমাদের অস্ট্রেলিয়া মহাদেশ। যদি আপনাদেরকে বলা হয় যে পৃথিবীতে মহাদেশ রয়েছে কয়টি, 7টি মহাদেশ রয়েছে। 1 নম্বর মহাদেশের নাম কি, এশিয়া মহাদেশ। 2 নম্বর হচ্ছে আফ্রিকা মহাদেশ, 3 নম্বর হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ, 4 নম্বর হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ, 5 নম্বর হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশ, 6 নম্বর হচ্ছে ইউরোপ মহাদেশ, 7 নম্বর হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশ। এই 7টা মহাদেশ রয়েছে আমাদের। এরপর যদি আপনাদেরকে বলা হয় আয়তন ও জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম কি, এশিয়া। আয়তন প্লাস জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম হচ্ছে এশিয়া। মানে মোট আয়তনের 30% রয়েছে এশিয়া মহাদেশে। পৃথিবীর যে মোট আয়তন রয়েছে তার 30% হচ্ছে এশিয়া মহাদেশে রয়েছে। 30% হচ্ছে এশিয়া মহাদেশে রয়েছে। আর যদি বলা হয় জনসংখ্যা, পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশের নাম কি, এটি হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশ। এখানে কোনো মানবজন নাই, এখানে কোনো স্থায়ী মানব বসতি নাই। এটি হলো অ্যান্টার্কটিকা মহাদেশ, বরফে আচ্ছন্ন, প্রায় 90% বরফ, অ্যান্টার্কটিকা মহাদেশ। আর আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশের নাম হলো অশেনিয়া। যদি বলা হয় আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশের নাম কি, অশেনিয়া মহাদেশকে এক সময় বলা হতো অস্ট্রেলিয়া মহাদেশ। এক সময় বলা হতো অস্ট্রেলিয়া মহাদেশ, এক সময় বলা হতো অস্ট্রেলিয়া মহাদেশ। ঠিক আছে, এক সময় কি বলা হতো, অস্ট্রেলিয়া মহাদেশ বলা হতো। আচ্ছা, যদি বলা হয় পৃথিবীতে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র কয়টা, তাহলে হচ্ছে 195টি। যদি বলা হয় পৃথিবীতে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র কয়টা, 195টি। আর সর্বশেষ স্বাধীন দেশের নাম হলো দক্ষিণ সুদান।
এই দক্ষিণ সুদান 9 জুলাই 2011 সালে সুদানের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছে। যদি বলা হয় যে পৃথিবীতে সর্বমোট স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র কয়টি, তাহলে 195টি। সর্বশেষ স্বাধীন দেশের নাম হলো দক্ষিণ সুদান। এই দেশটি 9 জুলাই 2011 সালে সুদানের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছে। আচ্ছা, যদি বলে পৃথিবীর সর্বোচ্চ বিন্দুর নাম কি, সেটি হচ্ছে মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ বিন্দুর নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। এর উচ্চতা হচ্ছে 8850 মিটার। এটি কার উচ্চতম একটা শৃঙ্গ? এটি হচ্ছে হিমালয়ের পাহাড়ের। হিমালয় পাহাড়ের হিমালয় পাহাড়ে যদি বলা হয় সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, তাহলে হচ্ছে মাউন্ট এভারেস্ট, বা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো মাউন্ট এভারেস্ট। এর উচ্চতা কত? এর উচ্চতা হলো 8850 মিটার। আর এর অবস্থান কোথায়? এর অবস্থান হচ্ছে নেপাল এবং চীনে। নেপাল আর কোথায়? নেপাল এবং চীন। এর অবস্থান নেপাল এবং চীনে। এর অবস্থান কোথায়? নেপাল এবং চীনে। আচ্ছা, এখান থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে যে আমাদের বাংলাদেশ থেকে সর্বশেষ এভারেস্ট জয়ীর নাম কি? আমাদের বাংলাদেশ থেকে সর্বশেষ এভারেস্ট জয়ীর নাম কি? আমাদের বাংলাদেশ থেকে সর্বশেষ এভারেস্ট জয়ীর নাম হলো ইকরামুল হাসান। ইকরামুল হাসান শাকিল। এটি আপনাদের জন্য ইম্পর্টেন্ট এবারের জন্য। শাকিল, ইকরামুল হাসান শাকিল। সে কবে এভারেস্ট জয় করেছে? 19শে মে 2025 সালে সে এভারেস্ট জয় করেছে। যদি বলা হয় বাংলাদেশ থেকে সর্বশেষ এভারেস্ট জয়ীর নাম কি, বাংলাদেশ থেকে সর্বশেষ এভারেস্ট জয়ীর নাম হলো ইকরামুল হাসান শাকিল। আচ্ছা, যদি বলে আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশের নাম কি? আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশের নাম হলো রাশিয়া। আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশের নাম হলো রাশিয়া। এই রাশিয়াটা কিন্তু একসাথে এশিয়াতেও অবস্থান রয়েছে এবং ইউরোপেও অবস্থান রয়েছে। এই রাশিয়া একসাথে এশিয়াতেও আছে এবং ইউরোপেও আছে। ঠিক আছে, এই রাশিয়াটা একসাথে এশিয়া এবং ইউরোপ দুই জায়গাতেই রয়েছে। এই জন্য রাশিয়াকে বলা হয় ইউরেশিয়ান কান্ট্রি। ইউরেশিয়ান কান্ট্রির নাম কি? রাশিয়া। এই রাশিয়াটা কি একসাথে কোথায় আছে? ইউরোপেও পড়েছে এবং এশিয়াতে পড়ছে। আচ্ছা, জনসংখ্যায় বৃহত্তম দেশের নাম হচ্ছে ভারত। আগে জনসংখ্যায় বৃহত্তম দেশের নাম ছিল চীন, বাট এখন হচ্ছে জনসংখ্যায় বৃহত্তম দেশের নাম হলো ভারত। আচ্ছা, মেঘবালিকা 19শে মে তার অভিযানের নাম ছিল C2 সামিট 87 দিনে পৌঁছায়, রাইট। সে কক্সবাজার থেকে সরাসরি নেপালে গিয়ে পর্বতশৃঙ্গে উঠেছিল। ধন্যবাদ মেঘবালিকা, এইভাবে আপনারা পড়বেন। আপডেট জানার জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা, এরপর আমরা যদি আসি আচ্ছা, ভারত বললাম। এরপর আমাদের আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম দেশের নাম কি? এটি যদি বলে আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম দেশের নাম কি, আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম দেশের নাম হলো ভ্যাটিকান। আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম দেশের নাম হচ্ছে ভ্যাটিকান সিটি। এটির আয়তন হচ্ছে, এটির আয়তনটা পড়বেন 0.44 বর্গ কিলোমিটার। এই যে ভ্যাটিকান সিটির যে প্রধানকে বলা হয় পোপ, যে পোপ ফ্রান্সিস মারা যাওয়াতে এখন বর্তমান পোপটা পড়বেন। বর্তমান পোপ হয়েছে কে? এই বর্তমান পোপের নাম হলো লিও লিও কত 14 লিও 14। বর্তমান যে ভ্যাটিকান সিটির পোপ তার নাম হচ্ছে লিও 14। আচ্ছা, বিশ্বের সর্বাধিক সীমান্ত বেষ্টিত দেশের নাম হলো চীন এবং রাশিয়া।
পৃথিবীর মধ্যে যে সবচেয়ে সীমান্ত দেশ প্রতিবেশী রয়েছে কাদের কাদের, সেটা হলো চীন এবং রাশিয়া। উভয়ের সাথে 14টি দেশের সীমান্ত রয়েছে। উভয়ের সাথে কয়টা? 14টি দেশের সীমান্ত রয়েছে, চীন এবং রাশিয়া উভয়ের সাথে 14টি দেশের সীমান্ত রয়েছে। 14টি দেশের সীমান্ত রয়েছে কার কার সাথে? চীন এবং রাশিয়ার সাথে 14টি দেশের সীমান্ত রয়েছে। ওকে, আচ্ছা যদি বলা হয় পৃথিবীর উচ্চতম রাজধানীর নাম কি? লাপাস। লাপাস, এটি হচ্ছে বলিভিয়া। পৃথিবীর সবচেয়ে উচ্চতম রাজধানীর নাম হলো লাপাস, এটি হলো বলিভিয়া। মেঘবালিকা, মেঘবালিকা বলছে আমি কারো কমেন্ট কেন দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে নেটওয়ার্কের সমস্যার কারণে। আপনি কেটে দিয়ে আবার জয়েন করতে পারেন। আচ্ছা, পৃথিবীর একমাত্র উপগ্রহ রয়েছে কোথায়? পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ, এটা আমরা সবাই জানি। আয়তনের দিক দিয়ে বৃহত্তম মুসলিম দেশের নাম হলো, জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের আহ, জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের মুসলিম দেশের নাম হলো ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া। জনসংখ্যার দিক দিয়ে আহ, জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের মুসলিম দেশের নাম হচ্ছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া থেকে আপনারা এর বর্তমান রাজধানীটা পড়বেন। বর্তমান বর্তমান রাজধানীর নাম, ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানী, ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানীর নাম কি? বর্তমান রাজধানী, ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানীর নাম কি? এটি পরীক্ষায় আসবে। রাজধানীর নাম হচ্ছে নুসান্তারা। নুসান্তারা, ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানীর নাম হচ্ছে নুসান্তারা, ইন্দোনেশিয়ার। আচ্ছা, পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্রের নাম কি? চিলি। পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্রের নাম হচ্ছে চিলি। মানে আমরা যদি বাংলাদেশ থেকে, ঢাকা থেকে, এই যে পৃথিবীটা, হ্যাঁ এটা হচ্ছে পৃথিবী, যদি আপনি এই ঢাকা থেকে মাটি ফুটো করে যদি এই পারে চলে আসেন, তাহলে চিলিতে গিয়ে পৌঁছাবেন। ঢাকার প্রতিপাদ্য স্থানের নাম হচ্ছে চিলি। যদি বলা ঢাকার প্রতিপাদ্য স্থানের নাম হলো চিলি। ঢাকার প্রতিপাদ্য স্থানের নাম কি? ঢাকার প্রতিপাদ্য স্থানের নাম, প্রতিপাদ্য স্থানের নাম কি? স্থানের স্থানের নাম, স্থানের নাম কি? স্থানের নাম হচ্ছে চিলি। ঢাকা থেকে যদি আপনি মাটি খুঁড়ে খুঁড়ে একদম পৃথিবীর ওই প্রান্তে চলে যান, তাহলে কোথায় গিয়ে পৌঁছাবেন? তাহলে আপনি পৌঁছাবেন হচ্ছে চিলিতে গিয়ে পৌঁছাবেন। ঠিক আছে, ঢাকার প্রতিপাদ্য স্থানের নাম হলো চিলি। আচ্ছা, যদি আপনাকে বলা হয় বিশ্বের সর্বাধিক দ্বীপ বেষ্টিত রাষ্ট্রের নাম কি? ইন্দোনেশিয়া। মানে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি দ্বীপ রয়েছে কোথায়? ইন্দোনেশিয়াতে। পৃথিবীর সবচেয়ে দ্বীপ বেষ্টিত রাষ্ট্রের নাম হচ্ছে ইন্দোনেশিয়া। প্রায় এখানে 17,000 দ্বীপ রয়েছে। প্রায় প্রায় কত? প্রায় 17,000 দ্বীপ রয়েছে। 17,000 দ্বীপ রয়েছে, অনেক দ্বীপ। পৃথিবীর সবচেয়ে দ্বীপ বিশিষ্ট রাষ্ট্রের নাম হচ্ছে ইন্দোনেশিয়া। প্রায় 17,000 দ্বীপ রয়েছে ইন্দোনেশিয়াতে। আবার যদি বলা হয় পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম কি, তাহলে উত্তরটি হবে পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম হচ্ছে গ্রিনল্যান্ড। পৃথিবীর পৃথিবীর বৃহত্তম দ্বীপ, বৃহত্তম দ্বীপ, পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম হলো কি? গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড, পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম হলো গ্রিনল্যান্ড। আর যদি বলা হয় যে পৃথিবীর সবচেয়ে দ্বীপ বেষ্টিত রাষ্ট্রের নাম হচ্ছে ইন্দোনেশিয়া। আচ্ছা, যদি বলে পৃথিবীর সর্ব উত্তরের নগরীর নাম কি? হ্যামার ফাস্ট। কি নাম? হ্যামার ফাস্ট। কোথায়? নরওয়ে। মানে পৃথিবীর একদম, যদি আমরা পৃথিবীটা অঙ্কন করি, তাহলে হচ্ছে উত্তর দিকে একদম, হ্যাঁ, জায়গার নাম হচ্ছে হ্যামার ফাস্ট। কি নাম? হ্যামার ফাস্ট। পৃথিবীর সর্ব উত্তরের নগরীর নাম হচ্ছে হ্যামার ফাস্ট। মানে এরপরে আর কোনো ধরনের স্থান নাই। পৃথিবীর সর্ব উত্তরের নগরীর নাম হচ্ছে হ্যামার ফাস্ট। কোন দেশের? নরওয়ের। যদি বলে পৃথিবীর সর্ব দক্ষিণের নগরীর নাম কি? পুয়ের্তো উইলিয়াম। কি নাম? পুয়ের্তো উইলিয়াম। কোথায়? চিলিতে। পুয়ের্তো উইলিয়াম কোথায়? চিলিতে। আচ্ছা, সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন এই পর্যন্ত আমরা যতটুকু আলোচনা করলাম, এই পর্যন্ত কি আপনারা বুঝতে পেরেছেন কিনা সবাই?
আর আজকের অডিওটা আপনাদের কেমন লাগছে তাও জানাবেন। আজকে আমরা নতুন একটা ডিভাইসের মাধ্যমে অডিওটার ক্লাস নিচ্ছি। এটা আমাদের ওয়্যারলেস মাইক্রোফোনের মাধ্যমে, ঠিক আছে? তো আজকের অডিওটার কোয়ালিটি কেমন সেটাও জানাবেন, বিল্ড কোয়ালিটিটা কেমন জানাবেন। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী আলোচনাতে। এশিয়ার আমরা যে বেসিক কিছু তথ্য জেনে নিলাম। এখন তাহলে আমরা যদি এশিয়া থেকে কিছু বেসিক আলোচনা যদি পড়ি এশিয়া মহাদেশ থেকে। অডিও, আচ্ছা, অডিও কোয়ালিটি ভালো ছিল, হ্যাঁ অডিওটা ভালো। আসলে এরকম ভালো করার পিছনে অনেক ইনভেস্ট করতে হয়, ঠিক আছে? এই যে একটা আপনারা যেভাবে ক্লাসটা দেখছেন, এই যে এরকম একটা ক্লাস তৈরি করার জন্য কিন্তু অনেক পরিশ্রম লাগে। বিভিন্ন সফটওয়্যারের কাজ জানতে হয়, ঠিক আছে? তারপর ভালো ক্যামেরা রাখতে হয়, তারপরে ভালো মাইক্রোফোন রাখতে হয়। তো এইরকম ভাবে আমি বলতে চাচ্ছি যে এটা আমি আসলে আহ এখানে অহংকার করতেছি না। আমি আপনাদেরকে একটা জিনিস বোঝাতে চাচ্ছি যে ভালো কিছু পেলে আপনাকে কিন্তু ইনভেস্ট করতে হবে। তার মানে আপনি যদি সহকারী শিক্ষক হতে চান তাহলে কিন্তু আপনাকে সময় ইনভেস্ট করতে হবে, তারপর টাকা ইনভেস্ট করতে হবে, ঠিক আছে? আমি যে গ্যাজেট গুলো কিনেছি এগুলো কিন্তু অনেক টাকা লেগেছে আমার। একটা পর্যায়ে কিন্তু, হ্যাঁ, এই অবস্থানে আসছে। তো আপনারাও দেখেন প্রথম দিকে কিন্তু ভালোভাবে আহ, ব্যাপারগুলো কিন্তু অত ডেভেলপ করতে পারেননি। এই যে আস্তে আস্তে যখন আপনি সময় ইনভেস্ট করবেন, তারপর আপনার অর্থ ব্যয় করবেন, দেখবেন একটা সময় আপনার সবকিছু অনুকূলে থাকবে, এটাই বাস্তব। তো আপনারা নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ দায়িত্ব থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা মেঘ বেলাকে, আমার মনে হচ্ছে আমি একাই ক্লাস করছি, ওয়ান বাই ওয়ান। এটা তো আপনার জন্য আরো ভালো বিষয় যে আপনি একা ক্লাস করছেন, সবকিছু আপনি একাই শিখতেছেন, আপনি একাই ইনশাল্লাহ সফল হয়ে যাবেন। আচ্ছা, এখন আমাদের এশিয়া মহাদেশ নিয়ে আলোচনা করব। আমরা তো বললাম যে পৃথিবীতে মোট স্বাধীন সার্বভৌম রাষ্ট্র কয়টা আছে। পৃথিবীতে সর্বমোট স্বাধীন রাষ্ট্র আছে, আমরা জানলাম 195টা আছে। পৃথিবীতে কত পেলে ভাইভাতে ডাকবে? 80-র মধ্যে অবশ্যই আপনারা 65 বা 60 রাখার চেষ্টা করবেন। তাহলে আমাদের পৃথিবীতে মোট স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হচ্ছে 195টা। তার মধ্যে এশিয়াতে আছে 44টি। এশিয়ার দেশ কয়টি? 44টি। এশিয়ার দেশ কয়টি? 44টি। আমরা তো আপনার কমেন্ট দেখছি, অজানা বিষয় জানতে পারছি, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, আমাদের এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশের নাম হচ্ছে পূর্ব তিমুর। এই পূর্ব তিমুর কার কাছ থেকে স্বাধীনতা লাভ করছে? এই পূর্ব তিমুর 2002 সালে, 2002 সালে, 2002 সালে ইন্দোনেশিয়ার কাছ থেকে, ইন্দোনেশিয়ার ইন্দোনেশিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে, ইন্দোনেশিয়ার কাছ থেকে। যদি বলা হয় যে পূর্ব তিমুর কার কাছ থেকে স্বাধীনতা লাভ করছে, ইন্দোনেশিয়ার কাছ থেকে। কবে? 2002 সালে। আর পূর্ব তিমুর রাজধানীটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এর রাজধানীর নাম হলো দিল্লি। এর রাজধানীর নাম কি? দিল্লি। পূর্ব তিমুরের রাজধানীর নাম হচ্ছে দিল্লি। আচ্ছা, এশিয়া তথা পৃথিবীর সর্বোচ্চ বিন্দু নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। এটা তো আমরা পড়লাম, উচ্চতা হচ্ছে 8850 মিটার। তারপরে হচ্ছে এশিয়ার সর্বনিম্ন বিন্দুর নাম হলো মৃত সাগর বা ডেড সি। মৃত সাগর বা ডেড সি। এশিয়ার সর্বনিম্ন বিন্দুর নাম হলো মৃত সাগর বা ডেড সি। এশিয়ার সর্বনিম্ন বিন্দুর নাম হলো মৃত সাগর বা ডেড সি।
যেখানে কোনো কি হয় না, মানুষ ডোবে না, কোনো প্রাণী বাঁচতে পারে না, মানুষ কি হয় না, মানুষ ডোবে না, ডোবে, মানুষ কি হয় না, ডোবে না, এবং কোনো প্রাণী বাঁচতে পারে না, প্রাণী কোনো প্রাণী কি করতে পারে না, বাঁচতে পারে না, বাঁচতে পারে না, কোনো প্রাণী বাঁচতে পারে না। ঠিক আছে, সেটার নাম হচ্ছে ডেড সি। আচ্ছা, ডেড সি যদি বলা হয় আকৃতির দিকে একটা কি, ডেড সি আকৃতির দিক দিয়ে একটা হলো, একটি হলো ডেড সি আকৃতির দিক দিয়ে হলো একটা হ্রদ, আকৃতিতে ডেড সি হলো একটা হ্রদ, হ্রদ, হ্যাঁ, বা লেক। ডেড সির বৈশিষ্ট্য কি, আমরা এখানে দেখতে পাচ্ছি সাগর না, ডেড সি নামের দিক দিয়ে সাগর, বাট এটার বৈশিষ্ট্য কার মতো, লেকের মতো, লেক। ডেড সি এটার ইতিহাস আছে একটা, ডেড সির একটা ইতিহাস আছে। ইতিহাসটা কি, ডেড সিটা হলো একটা অভিশপ্ত একটি হ্রদ। কারণ ইসলামের যে হজরত লুত আলাহিসাল্লামের আমলে এখানকার কৌম বা জনগোষ্ঠীরা কি করতো, সমগামী করতো, যার কারণে কিন্তু আল্লাহ পাক এই জায়গাটাকে একদম পুরো ধ্বংস করে দিয়েছে। এখানে এই ডেড সিতে এত লবণের পরিমাণ বেশি, যার কারণে কোনো মানুষ সেখানে ডোবে না এবং কোনো প্রাণী বাঁচতে পারে না, সেটার নাম হচ্ছে ডেড সি। ডেড সি, বুঝতে পারছেন? ডেড সির আকৃতির দিক দিয়ে বলে কি একটা হ্রদ, যদি বলা ডেড সি একটা কি, সাগর। স্যার আমি ভাইবা অনেক ভয় পাই। আচ্ছা, ভাইবাতে আসলে ভয় পাওয়ার কিছু নাই, সাহস রাখতে হবে, ভয়কে জয় করতে হবে। তাহলে পরীক্ষা প্রশ্ন, ডেড সি আসলে এটা কি? ডেড সি কি একটা সাগর? ডেড সি কি একটি উপসাগর? উপসাগর নাকি ডেড সি কি একটি, ডেড সি কি একটি নদী, নাকি ডেড সি একটি হ্রদ? এইভাবে পরীক্ষায় প্রশ্ন থাকবে, ডেড সি কি একটা হ্রদ। তাহলে ডেড সিটা হলো একটা কি, ডেড সিটা হলো একটা হ্রদের নাম। আচ্ছা, আয়তন এশিয়ার বৃহত্তম দেশ চীন, আমরা পড়লাম, এটা পারবো। জনসংখ্যা এশিয়ার বৃহত্তম দেশ হচ্ছে ভারত, এটাও পারবো। আয়তন ও জনসংখ্যা এশিয়ার ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ। মালদ্বীপ অনেক সুন্দর একটা রাষ্ট্র, মালদ্বীপ সৌন্দর্যে পরিপূর্ণ একটা রাষ্ট্র। সবাই বিয়ে শাদী করেই প্রথম যে দেশটিতে হানিমুনে যায় সেটার নাম হচ্ছে মালদ্বীপ। এই জন্য মালদ্বীপকে অনেক সময় বলা হয় হানিমুন কান্ট্রি। মালদ্বীপ, মালদ্বীপ হলো ভারত মহাসাগরে অবস্থিত একটা দ্বীপ রাষ্ট্র। এর অবস্থান কোথায়? এর অবস্থান হলো, এর অবস্থান হচ্ছে ভারত মহাসাগর, ভারত মহাসাগর। এর অবস্থান কোথায়? এর অবস্থান হচ্ছে ভারত মহাসাগরে। যদি বলা ডেড সির অবস্থান কোথায়, ডেড সির অবস্থান হচ্ছে ভারত মহাসাগরে। কেমন? আচ্ছা, এরপর আরেকটা কি আছে, এশিয়ার বৃহত্তম তৈগা অরণ্য মানে হচ্ছে বন, এশিয়ার বৃহত্তম বনের নাম হচ্ছে তৈগা, এশিয়ার বৃহত্তম অরণ্যের নাম হচ্ছে তৈগা। আর এশিয়ার বৃহত্তম দ্বীপের নাম হলো বর্নিও, অপর নাম হচ্ছে কালিমান্তন, কালিমান্তন, এটি পরীক্ষায় আসে কালিমন্তন। তাহলে এশিয়ার বৃহত্তম দ্বীপের নাম হচ্ছে বর্নিও, যেটা হচ্ছে ইন্দোনেশিয়ার একটা দ্বীপ, আর এর অপর নাম হলো কালিমান্তন, কালিমান্তন। আচ্ছা, এশিয়ার বৃহত্তম মরুভূমির নাম হচ্ছে গবি মরুভূমি, মঙ্গোলিয়া এবং চীন। পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম হচ্ছে সাহারা মরুভূমি, সাহারা মরুভূমি, হ্যাঁ, মরুভূমি। যদি বলে পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম হলো সাহারা মরুভূমি, বাট এশিয়ার মধ্যে বৃহত্তম মরুভূমির নাম হচ্ছে গবি মরুভূমি। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি, যদি বলা হয় এই আয়তনে এশিয়ার বৃহত্তম মুসলিম রাষ্ট্রের নাম কি?
আয়তনের দিক দিয়ে জনসংখ্যায় তো আমরা পাইলাম ইন্দোনেশিয়া, এবং আয়তনে বিশ্বের বড় মুসলিম রাষ্ট্রের নাম হলো কাজাকিস্তান। কি নাম? কাজাকিস্তান। এর রাজধানীটা পড়ে রাখবেন, ইম্পর্টেন্ট। এর রাজধানীর নাম হচ্ছে আস্তানা। আস্তানা, কাজাকিস্তান এর রাজধানীর নাম হলো আস্তানা। কাজাকিস্তান এর রাজধানীর নাম কি? কাজাকিস্তানের রাজধানীর নাম হলো আস্তানা। একটা লেটেস্ট তথ্য আপনাদেরকে দেই, এটা আমি আগের দিন পত্রিকা পেয়েছি। এই কাজাকিস্তানে হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ইউরেনিয়াম উৎপন্ন হয়। এই কাজাকিস্তানে পৃথিবীর সবচেয়ে বেশি কি হয়? ইউরেনিয়াম কি হয়? উৎপন্ন হয় যে পারমাণবিক অস্ত্র যেটা দিয়ে বানায় সেটার নাম হলো ইউরেনিয়াম। যদি বলে পৃথিবীর সবচেয়ে বেশি ইউরেনিয়াম উৎপন্ন হয় কোথায়? কাজাকিস্তানে। ইউরেনিয়াম হচ্ছে পাওয়া যায় বা উৎপন্ন হয় কোথায়? কাজাকিস্তানে। এটা আমি গতদিন পত্রিকায় পাইছি। আর আমি পত্রিকার পাতা থেকে আপডেট গুলো প্রতিদিন আমি নিজে পড়ি এবং আপনাদের জন্য আমি এটা পোস্ট করি। আমার গ্রুপে আপনারা সবাই জয়েন করবেন, তাহলে এখানে পাবেন, প্রতিদিনের আপডেট গুলো পাবেন পত্রিকার। আমার গ্রুপের নাম হলো উৎকর্ষ উৎকর্ষ জিকে। উৎকর্ষ জিকে ফর জব অ্যান্ড অ্যাডমিশন। এই গ্রুপে কিন্তু আমার অনেক সাম্প্রতিকের উপরে অনেক প্রতিদিনের কাজগুলো আছে, এগুলো আপনি দেখতে পাবেন। হ্যাঁ, এখানে 19,000 মেম্বার আছে, তারা সবাই নিয়মিত দেখতেছে, অনেক উপকৃত হচ্ছে। আপনারা যুক্ত হয়ে যাবেন। আচ্ছা, কারা কারা আছেন আমার এই গ্রুপে? আচ্ছা, আমি কমেন্টে এটা লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের জন্য উপকার হবে। কমেন্টে আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, একটু অপেক্ষা করবেন, সময় দিয়ে সহযোগিতা করবেন আমাকে একটু। আচ্ছা, হ্যাঁ, গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি কমেন্ট বক্সে। এই কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি, আপনারা এখান থেকে জয়েন করবেন। আর ইতিমধ্যে কারা কারা আমার গ্রুপে আছেন তারা কমেন্টের মাধ্যমে জানাবেন কারা কারা আছেন। আর এখান থেকে আমাদের এশিয়ার সর্বাধিক রাষ্ট্রভাষার দেশ হচ্ছে ভারত। এই ভারতে 22টা রাষ্ট্রভাষা আছে। এশিয়ার সর্বাধিক রাষ্ট্রভাষার দেশ হচ্ছে ভারত। আর যদি বলে সর্বনিম্ন রাষ্ট্রভাষার দেশ কোনটি, এখানে হচ্ছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়াতে একটা ভাষায় আছে, উত্তর কোরিয়াতে একটা ভাষায় আছে। আর এখানে এশিয়ার একমাত্র দেশ নাম হচ্ছে থাইল্যান্ড। এই থাইল্যান্ড আগে থেকে স্বাধীন। এই থাইল্যান্ড কখনো অন্য কোনো দেশের উপনিবেশ ছিল না। যদি বলা হয় কোন দেশটি, এশিয়ার কোন দেশটা অন্য কোনো দেশের উপনিবেশ ছিল না? থাইল্যান্ড। থাইল্যান্ডকে বলা হয় কি? সাদা হাতির দেশ। সাদা হাতির দেশ, হ্যাঁ, সাদা হাতির দেশ। হাতির দেশ। থাইল্যান্ডের নাম হচ্ছে সাদা হাতির দেশ। থাইল্যান্ডের নাম হচ্ছে সাদা হাতির দেশ। আচ্ছা, এরপর এশিয়ার বৃহত্তম উপদ্বীপের নাম কি? আরব উপদ্বীপ। আরব উপদ্বীপ। উপদ্বীপ কাকে বলে? দ্বীপ তো চারিদিকে পানি, ধরেন দ্বীপ হলো এটা, ধরেন, হ্যাঁ, দ্বীপের একদিকে পানি, তারপরে দুই দিকে পানি, তারপর হচ্ছে তিন দিকে পানি, এই যে চারদিকে পানি, এটা হচ্ছে কি বলেন তো? এটা হলো দ্বীপ। দ্বীপ। আর উপদ্বীপটা তাহলে কি? উপদ্বীপটা হলো যার
তিন দিকে পানি, একদিকে স্থল, হ্যাঁ, যার তিন দিকে পানি, একদিকে পানি, দুই দিকে পানি, তিন দিকে যার পানি, একদিকে যার হচ্ছে ল্যান্ড মানে ভূমি, এরকম ভূভাগকে কি বলা হয়? উপদ্বীপ। কি বলা হয়? উপদ্বীপ। এরকম ভূভাগকে কি বলা হয়? উপদ্বীপ। ওকে, যার চারদিকে পানি এটাকে বলা হয় দ্বীপ, আর যার তিন দিকে পানি এটাকে বলা হয় উপদ্বীপ। তাহলে আমাদের পৃথিবীর বৃহত্তম উপদ্বীপের নাম হচ্ছে আরব উপদ্বীপ। এই আরব উপদ্বীপকে বলা হয় জাজিরাতুল আরব। কি বলা হয়? জাজিরাতুল আরব। আরব উপদ্বীপকে কি বলা হয়? জাজিরাতুল আরব। আরব উপদ্বীপকে কি বলা হয়? জাজিরাতুল আরব বলা হয়। জাজিরাতুল আরব বলা হয়। আচ্ছা, এরপর হচ্ছে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে একটা গ্রাম রয়েছে, শান্তি গ্রাম, যার নাম হচ্ছে পানমুনজম। 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 আচ্ছা, আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন। আমরা এশিয়ার যে দেশগুলো আছে এবং বিভিন্ন দেশের যে অবস্থানগুলো আছে সেটা আমরা আগামী ক্লাসে জানবো। সর্বোপরি এইভাবে আস্তে আস্তে করে আপনাদের প্রিপারেশনটা এগিয়ে নিব। যদিও আমাদের এখনো সার্কুলার হয় নাই, তাই বলে আমরা হাত গুটি আবার বসেও থাকবো না। সর্বোপরি আজকের ক্লাসটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানালে খুশি হব। আর আমার দৈনিক পত্রিকার আপডেট নিয়মিত পেতে আমার গ্রুপে আপনারা সংযুক্ত থাকবেন, এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন। তো আজ আর কথা নয়, আজকে আমরা এই পর্যন্তই রাখবো। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।